হ্যালো স্টুডেন্টস, আমরা চলে এসেছি ইন্ডিয়ান ইকোনমি এক্সপ্লেন্ড সিরিজ ইন্ট্রোডাকশন ক্লাস পার্ট 2। তোমরা আগের ভিডিওতে অলরেডি দেখেছো আমরা পার্ট 1 শুট করেছি, এটা হচ্ছে পার্ট 2। এই সিরিজটাতে একটা ভেরি স্পেশাল জিনিস আছে যেটা আমি তোমাদের বলতে চাই, আর নয় মুখস্থ, ক্লাসেই হবে কণ্ঠস্থ। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা মন দিয়ে শুধু এই ক্লাসটা একবার করো। গোটা ক্লাসে ইন্ডিয়ান ইকোনমি তো একটা সাবজেক্ট যেটাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভয় পায়। গোটা ক্লাসটা করার পর ক্লাস করে গোটা ক্লাসটা তোমার মাথার ভেতরে জাস্ট ক্লাস করে ফিড হয়ে যাবে, এক্সট্রা কিচ্ছু করতে লাগবে না। উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম শুরু করতে চলেছি আমরা ইন্ডিয়ান ইকোনমি এক্সপ্লেন্ড সিরিজ এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসের তরফ থেকে। চলো, লাস্ট ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম পার্ট 1, তোমরা পার্ট 1-এ অলরেডি পেয়ে যাবে, ডেসক্রিপশনেও পেয়ে যাবে। পার্ট 1-এ আমরা ইকোনমিক্সের বেসিক্সটা শিখেছিলাম। ঠিক আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মডেলস অফ ইকোনমি। কত ধরনের ইকোনমিক মডেল হয় চলো দেখে নাও। আমরা এই সেকশনটুকু আজকে স্টার্ট করব। দেখো, ইকোনমির অনেক ধরনের মডেল হয় এবং এই লাস্টের সেকশনটা আমরা লাস্ট ভিডিওতে অলরেডি এক্সপ্লেন করেছিলাম। তো আজকে যেটা আমরা বেসিক স্টার্ট করব, যেখান থেকে যে মডেলস অফ ইকোনমিতে আমরা এই সেকশনটাকে আজকে স্টাডি করব এবং আমরা প্রত্যেকটা সেকশন সেপারেট ভাবে স্টাডি করব। আজকে আমরা এখান থেকে স্টার্ট করব যে মডেলস অফ ইকোনমি, এই সেকশনটা আজকে আমরা পড়ব। দেখো, in today's class we are going to study the models of economy. ইকোনমিক মডেল কত ধরনের হয়। দেখো, ইকোনমিকে যখন আমরা ভাগ করি, আমরা দেশ ওয়াইজ ভাগ করতে পারি। ইন্ডিয়ান ইকোনমি, ইউএস ইকোনমি, ইউরোপিয়ান ইকোনমি। আমরা কৃষিভিত্তিক ইকোনমি, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি না সার্ভিস ইকোনমি, এভাবে ভাগ করতে পারি। আমরা এর চরিত্র ওয়াইজ ভাগ করতে পারি, বিহেভিয়ারাল ইকোনমিক্স না ওয়েলফেয়ার ইকোনমিক্স না ওয়েলথ ইকোনমিক্স, এভাবে ভাগ করতে পারি। আমরা গ্রোথ বেসিসে, পার ক্যাপিটা ইনকাম বেসিসে, মাথা পিছু আয় বেসিসে, দেশের ইনকাম বেসিসে আমরা ভাগ করতে পারি। ডেভেলপড ইকোনমি না ডেভেলপড ইকোনমি না আন্ডার ডেভেলপড ইকোনমি। তো এরকম অনেক ক্যাটাগরিতে আমরা ভাগ করি। আমরা আস্তে আস্তে সমস্ত ক্যাটাগরি পড়বো। আজকের ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে এই তিনটে মডেল, যে ক্যাপিটালিস্ট ইকোনমি কাকে বলে, সোশ্যালিস্ট ইকোনমি কাকে বলে, আর মিক্সড ইকোনমি কাকে বলে, আমরা আজকে পড়বো। ক্যাপিটালিস্ট ইকোনমি মানে হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। তো চলো শুরু করা যাক পুঁজিবাদী অর্থনীতি দিয়ে। দেখো, what is capitalist economy? The concept of capitalist economy was given by Adam Smith 1723-1790, a Scottish economist from Glasgow University. দেখো, এখানে তোমাকে আমি একটা কথা বলি। ইনি হচ্ছেন অ্যাডাম স্মিথ। ইনি একটা খুব পপুলার বই লিখেছিলেন, অ্যান এনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ দ্য নেশনস। এই বইটা জেনারেলি ওয়েলথ অফ দ্য নেশনস নামে খুব পরিচিত, বাট পুরো নামটা পরীক্ষার কোয়েশ্চেনে আসে অ্যান এনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ দ্য নেশনস। এবং অ্যাডাম স্মিথ এই বইটা লিখেন এবং সেই বইয়ে উনি প্রথমবার পুঁজিবাদী অর্থনীতি বা ক্যাপিটালিস্ট ইকোনমির আইডিয়াটা দেন। চলো দেখা যাক এই ইকোনমিটা কি অ্যাকচুয়ালি। দেখো, বেসিক্যালি খুব সহজ জিনিস, কিচ্ছু না। দেখো, আমি তোমাকে সিম্পল ল্যাঙ্গুয়েজে বলছি। ধরুন আমি ছোট্ট বাচ্চাটা, এই দেখো ইনার মাকে কিরকম রেগে আছে। যদি সবসময় একটা ছোট্ট বাচ্চাকে না তার গার্জেন যদি সবসময় চেপে ধরে, মানে অর্থাৎ ধরে নাও সে কি জামা কাপড় পরবে, সে কি খাচ্ছে, সে ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করবে। দেখো আমাদের জীবনের সাথে কি হয়েছে, আমাদের মানে অনেকের সাথে এরকম হয়েছে। ধরে নাও মাধ্যমিক পাশের পর ছোট থেকে তো কিভাবে চুল কাটবে, কি করবে, সবকিছু বাড়ির লোক ঠিক করে দিয়ে আসে। মাধ্যমিক পাশের পর প্রায় প্রত্যেকের বাড়িতেই, প্রায় অনেকের বাড়িতে, এখন তার ট্রেন্ডটা একটু কমেছে, একটা কালচার বসে। কি কালচারটা? খাপ পঞ্চায়েত মতো বসে। কি এরপরে কি নিয়ে পড়াশোনা করবে, সায়েন্স নিয়ে পড়বে, আর্টস নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে। যাই হোক, ঠিক হলো সায়েন্স নিয়ে পড়বে। চলো, সায়েন্স নিয়ে ঠিক হওয়ার পর ঠিক হলো তো মেডিকেল করতে হবে। আচ্ছা, সে মেডিকেলের জন্য বসলো, চান্স পেলো না আলাদা ব্যাপার। যাই হোক, যদি চান্স না পাই ইন কেস, তাহলে ফাইনালি সে কোথাও একটা গ্রাজুয়েশন করবে, কি নিয়ে পড়বে, সমস্ত কিছু লাইফে কিন্তু আমাদের আগে থেকেই কিন্তু ডিসাইড করা থাকে। মানে ইভেন ধরে নাও, আমি যদি তোমাকে একটা জিনিস উদাহরণ দিই, যেমন লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজের কথা যদি বলি। লাভ ম্যারেজ এমন একটা ম্যারেজ যেখানে একটা মানুষ তার নিজের পার্টনারকে নিজে চুজ করে। অ্যারেঞ্জ ম্যারেজ এমন একটা ম্যারেজ যেখানে ফ্যামিলি তার হয়ে চুজ করে দেয়।
এবার ব্যাপারটা কি হয়, ইন্ডিয়াতে দেখবে লাভ ম্যারেজটাকে ট্যাবু হিসাবে দেখা হয়, খারাপ চোখে দেখা হয়, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজটাকে অনেক ভালো চোখে দেখা হয়। তো শুরু থেকেই দেখো একটা বাচ্চার ছোট্ট থেকে ইভেন তার বিয়ে অবধি, তার বড় হওয়া অবধি সমস্তটাই কিন্তু ইজ কন্ট্রোলড বাই সামবডি এলস। যদি এরকম হয়, যদি ধরো না এই বাচ্চাটার সাথে হয়, ধরো এই মার্কস কম পাচ্ছে, কোনো কিছুতে কম মার্কস পেয়েছে, মানে সমস্ত কিছু এর বাড়ির লোক কন্ট্রোল করে, তাহলে কিন্তু এই বাচ্চাটা প্রাণ খুলে বড় হতে পারবে না। ধরো একজন গানে খুব ভালো, সে গান করে, তাকে জোর করে পড়ানো হচ্ছে, গান ছাড়িয়ে নিয়ে এসে জোর করে অন্য অ্যাক্টিভিটি করানো হচ্ছে। এতে কি হবে বলতো, হয়তো সে কোনো রকম ভাবে একটা চাকরি বাকরি জুটিয়ে নেবে, কিন্তু তার গান করে একটা বড় জায়গায় পৌঁছানোর জায়গাটা আর কোনোদিনই তৈরি হবে না, মানে তার ফুল পোটেনশিয়ালটা এক্সপ্লোর হলো না। কিন্তু যদি আমরা ওদের সাথে খুব ফ্রেন্ডলি মিশি, ওদের প্রবলেমসগুলো আন্ডারস্ট্যান্ড করি, ওদের পোটেনশিয়ালগুলো রিয়ালাইজ করি এবং আইডেন্টিফাই করতে পারি কি কোন বাচ্চাটা কিরকম, কোন দিকে তার পোটেনশিয়াল, একটু যদি আমরা ওদের সাপোর্টটা দিই, তাহলে অটোমেটিক কিন্তু ওরা নিজের পোটেনশিয়ালকে রিয়ালাইজ করবে এবং সেই অনুপাতে সেই জায়গায় কিন্তু বড় হয়ে যাবে। এক্স্যাক্টলি অ্যাডাম স্মিথ জানো তো এই কনসেপ্টটাই দিয়েছিল অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ সিম্পল বলেছিল যে, উনি বলেছিল কি গভর্নমেন্ট রেগুলেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। অ্যাডাম স্মিথ বলছে যে সরকার যদি সমস্ত কিছুই কন্ট্রোল করে, ইভেন ইন্ডাস্ট্রি অব্দি কন্ট্রোল করে, তাহলে কিন্তু একটা অর্থনীতি কোনোদিনই নিজের মতো বড় হতে পারবে না। সবকিছু যদি সরকার ঠিক করে দেয়, কি বাজারে বিক্রি হবে, তার দাম কত হবে, কে কিনবে, কত দামে কিনবে, সবই যদি সরকার ঠিক করে দেয়, তাহলে বাজারে মার্কেটটা কোনোদিনই কিন্তু ডাইভার্স হবে না, মার্কেটে কম্পিটিশন তৈরি হবে না, মার্কেটটা এনরিচড হবে না, তো মার্কেটটা ইকোনমি না ফুল পোটেনশিয়ালটা বাড়বে না। তো অ্যাডাম স্মিথ তখন এই তিনটে মেন থিওরি দেয়। দেখো ওই জন্য ক্যাপিটালিজমের এই তিনটে মেন প্রোপোনেন্টস অফ ক্যাপিটালিজম বলা হয় পুঁজিবাদী অর্থনীতির। একটা হচ্ছে ডিভিশন অফ লেবার, সব থেকে ইম্পর্টেন্ট, সেকেন্ড হচ্ছে ল্যাসিস ফেয়ার, আর থার্ড হচ্ছে ইনভিজিবল হ্যান্ড। আমরা একটা একটা করে আসছি, আমরা সবার আগে ডিভিশন অফ লেবারটা পড়বো, যে ডিভিশন অফ লেবারটা কি জিনিস এটা আগে দেখে নিই। দেখো ডিভিশন অফ লেবার, দেখো যখনই আমরা অ্যাডভান্সড মেকানিজমে চলে যাই, ধরো একটা ছেলে টিউশন পড়াতো বা একটা ডাক্তারবাবু চেম্বারে একটা করে পেশেন্ট দেখতেন, 20টা 30টা 50টা পেশেন্ট হচ্ছে, সে দেখছেন ঠিক আছে, কিন্তু যখনই না উনার পেশেন্ট 400-500 হয়ে যাবে, একদিনে আসছে 300-400 পেশেন্ট, তখন কিন্তু আর চেম্বারটাই চলবে না, তখন উনাকে কিন্তু নার্সিং হোম এস্টাবলিশ করতে হবে। আগে ডাক্তারবাবু কি করতেন, নিজেই ওয়েট চেক করে নিতেন, নিজেই শুয়ে চেক করে নিতেন, এখন কিন্তু হবে না। এখন এই জিনিসগুলোই কিন্তু ভাগ ভাগ করতে হবে, একজন ওয়েট চেক করার, একজন প্রেশার চেক করার, একজন ফুল আগে বডি ফডি স্ক্যান করে টেস্ট ফেস্ট করে রিপোর্ট সব রেডি করে ডাক্তারবাবুকে দেখলো, ডাক্তারবাবু জাস্ট দেখে নিল জিনিসটা কি, চেক করে দিল, ইন্সপেকশন করে দিল, যেটা দরকার সেটা লিখে পেশেন্টকে রেকমেন্ড করলো। তাহলে এতে কি হয় বলো তো, ডিভিশন হয়ে যায়, ভাগ 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 হয়ে যায়। তুমি একটা সাধারণ কথা জিনিস খেয়াল করো, দেখো বাড়িতে এই মহিলা একা সব কাজ করছেন, ইনি বাজার করছেন, ইনি রান্না করছেন, সবজি কাটছেন, ইনি রান্না করছেন, ইনি খেতে দিচ্ছেন, তাহলে ইনার কতটা কষ্ট হচ্ছে। ইনি কোনো কাজই কিন্তু খুব ভালো করে করতে পারছেন না, কারণ বাজার করতে করতে উনার মাথায় সবসময় এটাই ঘুরছে, কারণ তাদের বাড়িতে সবজিটাকে রান্নাটা চাপাতে হবে। তাহলে এই জিনিসটা কিন্তু কোনো কাজই ভালো করে হয় না, সম্ভব না করা। যদি আমাদের সমস্ত কাজ খুব ভালো করে করতে হয়, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের কাজগুলোকে ভাগ করতে হবে। এইটাকেই বলে প্রপার ডিভিশন অফ লেবার। দেখো একটা সাধারণ বাড়ির কথা বলি, বাড়ির বাবা বাজার করে আনছেন, বাড়িতে ছেলে বা মেয়ে থাক, মাকে হেল্প করার জন্য সেদিনকার যে সবজিগুলো আছে মেয়েটা কেটে দিচ্ছে এবং মা সেটাকে রান্না করছে এবং তারপর তিনজন মিলে খাচ্ছে। তাহলে দেখো মা কিন্তু প্রপার টাইম পাচ্ছে প্ল্যান করার কি রান্না করবে, বাবা কমফোর্টেবলি বাজার করছে, নিজের মতো জিনিস সিলেকশন করছে, চুজ করে নিয়ে আসছে। ওই জন্যই আমরা বলি এটাকেই বলে ডিভিশন অফ লেবার। তাহলে তোমরাই বলো কোন ফ্যামিলিটা ভালো থাকবে, এই ফ্যামিলিটা ভালো থাকবে না এই ফ্যামিলিটা ভালো থাকবে? অবভিয়াসলি এই ফ্যামিলিটাই ভালো থাকবে। তাহলে এখানে কি বলছি, ব্রেকিং ডাউন প্রোডাকশন ইনটু স্মল পার্টস, ইচ ওয়ার্কার হ্যাজ দেয়ার ওন স্পেশালাইজড টাস্ক। মানে আমরা প্রোডাকশনটাকে ছোট 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 ভাবে ভেঙে দিচ্ছি এবং প্রত্যেকটা ওয়ার্কারের কিন্তু নিজস্ব স্পেশালাইজড কাজ থাকছে। যেমন বাবা যখন বাজার করছে, বাবা শুধু বাজারটাকেই মেইন ফোকাস দিয়ে করছে,
এ যখন সবজি কাটছে কিন্তু বাজার নিয়ে ভাবছে না, সবজি কাটাটা নিয়ে ভাবছে। আর মা যখন রান্না করছে সে মা রান্না করার দিকেই ফোকাস রাখছে, অন্য কোনো দিকে ফোকাস রাখছে না। অতএব এখানে কি হচ্ছে বলতো, এদের কাজটা একদম ডিসিপ্লিনড আকারে হচ্ছে, অ্যান্ড এই জিনিসটাই কিন্তু মাস প্রোডাকশন বা ফাস্ট অ্যান্ড স্কিলফুল ওয়ার্কের ক্ষেত্রে ডেভেলপ করছে। দেখো যখন তোমরা বড় লেভেলে কিছু করতে চাইছো, বিশাল লেভেলে করতে চাইছো, তখন কিন্তু ডিভিশন অফ লেবার দরকার। একজন টিউশন টিচার পড়াচ্ছে একা সব সাবজেক্ট, ঠিক আছে, কিন্তু যখনই সেটা বড় স্কুল মডেল বা ইনস্টিটিউট মডেলে চলে যাবে, তখনই কিন্তু আলাদা আলাদা টিচার লাগবে। অ্যাডমিশনের আলাদা সেকশন, টিচিং এর আলাদা সেকশন, গ্রিভেন্স রিড্রেসের আলাদা সেকশন, ফিনান্সের আলাদা সেকশন, পাবলিকেশনের আলাদা সেকশন, ভাগ 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 করে বিভিন্ন সেকশন তৈরি করতে হবে। এবং এই সেকশন না হলে কিন্তু মাস প্রোডাকশন বা বড় পপুলেশনকে ক্যাটার করা পসিবল না। দেখো এই জিনিসটাকে বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়েছি, তোমাকে আমরা দেখিয়ে দিচ্ছি। ধরো এই গাড়ি ফ্যাক্টরি, গাড়ি ফ্যাক্টরিতে প্রথমে কি হয়, স্ট্যাম্পিং। স্ট্যাম্পিং মানে কি, এখানে মেটালের শিটস গুলো আছে, দেখো এখানে মেটাল শিটস গুলো রাখা আছে, এবং মেশিনের দ্বারা, হাইড্রোলিক প্রেসের দ্বারা এগুলোকে তার ডিজায়ার্ড শেপে যেরকম ভাবে তৈরি করা উচিত তৈরি করছে। এরপরে এখানে কিছু কিছু লেবার আছে যারা কিন্তু এখানে মেশিন দিয়ে ওয়েল্ড করছে, তারা কিন্তু এই মেশিন দিয়ে ওয়েল্ডিং করার প্রসেসটা চলছে। এই স্ট্যাম্পিং করে যে যে পার্টস গুলো অ্যাটাচ করা দরকার প্রপার ভাবে শিট গুলোকে একটা একটা করে লাগিয়ে, দেখো এখানে ওয়েল্ড করেছে, এখানে ওয়েল্ড করেছে, এরকম করে গাড়ির পুরো চ্যাসিসটা বা বডিটা তৈরি করছে। এরপর আসছে পেন্ট, তারপর এটা চলে গেলো পেন্ট জব, গিয়ে এখানে দেখো আস্তে আস্তে গাড়িটার পুরো রং হচ্ছে, যেরকম কালার রং চাও। তারপর পেন্ট জব থেকে গাড়িটা বেরোচ্ছে অ্যাসেম্বলি লাইনে, এখানে কি হচ্ছে, ইঞ্জিন, ইলেকট্রিক্যাল সমস্ত কিছু এখানে ফিট হচ্ছে, এখানে অ্যাসেম্বলি লাইন তৈরি হচ্ছে, এবং তৈরি হওয়ার পর ফাইনালি কিন্তু গাড়িটা লাস্টে এরা ইন্সপেকশন করছে, ইন্সপেকশনে ফাইনালি গাড়িটা বাইরে বিক্রির জন্য বেরিয়ে যাচ্ছে। এবার বলো যদি এটা একটা লোক করতো কতদিন সময় লাগতো? অ্যাকচুয়ালি পসিবল না। আর পসিবল হলেও প্রচুর দিন সময় লাগবে, একজন হাতে করে গাড়ি কত বানাচ্ছে, করছে। তো যখনই আমরা বড় লেভেলে চলে যাব, এরকম করে আমরা কাজগুলো কিন্তু ডিভাইড করে দেবো। এবং দেখো প্রত্যেকটা, এখানে এক ধরনের লেবার, 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 প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার লেবার্স আলাদা, আমার কিন্তু এমপ্লয়িজ আলাদা। যে ওয়েল্ডিং টিমে কাজ করছে সে ওয়েল্ডিং টিমেই কাজ করছে, সে কিন্তু পেন্ট টিমে কাজ করছে না। যে পেন্ট টিমে কাজ করছে সে পেন্ট টিমেই কাজ করছে, অ্যাসেম্বলি টিমে কাজ করছে না। এইটাকেই বলে ডিভিশন অফ লেবার। এরকম করে যতক্ষণ আমরা ভাগ না করতে পারবো, আমরা কিন্তু প্রপার ওয়েতে মাস প্রোডাকশন আমাদের পক্ষে করা পসিবল না। তো অ্যাডাম স্মিথ প্রথমেই উনি এই প্রিন্সিপালটা দিয়েছিলেন কি, প্রথমেই করতে হবে আমাদের, যখন বড় লেভেলে কাজ করতে হবে, ভালোভাবে কাজ করতে হবে, প্রথমেই কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্রিয়াটাকে, কর্মটাকে বিভিন্ন খাতে ভেঙে দিতে হবে, এবং প্রত্যেকটা কাজকে ডিভাইড করে দিতে হবে ইনটু ভ্যারিয়াস পপুলেশন গ্রুপস। ওকে, নেক্সট আসছি আমরা লেসিস ফেয়ার। দেখো এটা কি জিনিস, মিনিমাম ইন্টারফারেন্স বাই গভর্নমেন্ট। দেখো লেসিস ফেয়ার কথাটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এটা মানে হচ্ছে লেট ইট বি, মানে ছেড়ে দাও। লেট ইট বি মানে ছেড়ে দাও, সহজ কথায় বাংলায় বলছি ছেড়ে দাও। ছেড়ে দাও মানে এটা বলতে চাইছি যে দেখো একটা ফ্যাক্ট তোমাদের বলি, আমি পার্সোনালি যেটা রিয়েলাইজ করি, সব সময় না মানে কিছু কিছু টাইম আমাদের ছেড়ে দিতে হয়। আমাদের মনে হয় কি না বলে হচ্ছে না, ও নিজে ও যখন ইয়ে হবে তখন ও নিজেই শিখবে। মানে প্রত্যেকটা টাইম না তুমি ধরে ধরে কাউকে কন্ট্রোল করতে পারো না। লেট ইট গো, ছোড় দো, লেট ইট গো, রিলিজ। দুঃখ, কষ্ট, অহংকার, খারাপ লাগা, ভালো লাগা, লেট ইট গো। ফ্যাক্ট হচ্ছে এটা যে এখানেও কিন্তু বলছে অ্যাডাম স্মিথ যে সরকার যদি সবকিছু ধরে রাখার চেষ্টা করে, বাজারে আলু কত দামে বিক্রি হচ্ছে, কত টাকায় কিনছে, কি আলু বিক্রি হচ্ছে, কে কিনবে, কোন ক্যাটাগরির লোক কত দামে কিনবে, কতগুলো লোক বাজারে বসবে আলু বিক্রি করতে, কতগুলো, তাহলে এইসব জিনিসে যদি সরকার পুরোপুরিভাবে ইনভলভ হয়ে যায় তাহলে কিন্তু বিশাল বিপদ। কারণ যেটা মেন জায়গা, ন্যাশনাল সিকিউরিটি, অ্যাডমিনিস্ট্রেশন, এইসব হাবিজাবি সেকশনে কিন্তু স্বাভাবিকভাবেই একটা কিন্তু অসুবিধা তৈরি হতে পারে। তাই বলছে অ্যাডাম স্মিথ বলছেন কি সরকারের ফোকাস রাখা উচিত মেনলি কোথায়, সরকারের মেইন ফোকাস রাখা উচিত ন্যাশনাল সিকিউরিটি ডেভেলপ করার জন্য, আইন ঠিকঠাক হয়ে যদি মেনটেন হয় সেটা মেনটেন করার জন্য, দেশের ডিফেন্স মেনটেন করার জন্য। সরকারকে না, উনি বলছেন কি সরকার মানুষের জীবনে ইনভলভ হয়ে সরকারকে বিজনেস করতে নিষেধ করছেন।
উনি বলছেন এটা মানুষ অটোমেটিক করে নেবে। অ্যাডাম স্মিথের বক্তব্য হচ্ছে যে আপনাকে কোনো কিছুতে নাক গলাতেই হবে না ব্যবসার ক্ষেত্রে, আপনি অটোমেটিক 4টে দোকান বসিয়ে দিন, অটোমেটিক দেখবেন যে জিনিসপত্রের দাম নিজেই নিজেকে কন্ট্রোল করে ফেলেছে। অদ্ভুতভাবে তুমি দেখো এটা কতটা সত্যি। আজকে একটা ফোন লঞ্চ হলো, একটা কোম্পানি লঞ্চ করলো নতুন একটা ফোন, এবার কি হলো, তার সেই ফোনটাকে দেখে আরো 4টে কোম্পানি এসে আরো ওই রকম ধরনের ফোন লঞ্চ করলো। এবার অটোমেটিক্যালি কি হবে বলতো, অটোমেটিক্যালি ওই ফোনটার দামে কিন্তু ও যদি বেশি দামে লঞ্চ করে আর সেকেন্ড ফোনগুলো যদি কম দামে লঞ্চ হয়, ও কিন্তু বাধ্য হবে দামটাকে কমিয়ে নিয়ে আসতে এবং ফোনটা ফাইনালি কিন্তু কম দামে বিক্রি হবে। তুমি খেয়াল করে দেখবে যে ফোনগুলো যে দামে লঞ্চ হয়েছে তার থেকে অনেক কম দামে কিন্তু বিক্রি হচ্ছে। এবার এই যে দামটা কমছে, এই যে দামটা বাড়ছে, এই যে কোনো জিনিসের সাপ্লাই বাড়ছে, কোনো জিনিসের সাপ্লাই কমছে, তো এই জিনিসগুলো কিন্তু নিজে থেকে হচ্ছে, এটা সরকারের ইন্টারভেনশন করার প্রয়োজনই নেই, এটা অটোমেটিক হবে, এটা নিজে থেকেই হবে, এটা নিয়ে মাথা ঘামানোর দরকারই নেই। অ্যাডাম স্মিথ এক্স্যাক্টলি এই কথাটাই বলছেন। ওই জন্য উনি দেখুন এই ছবিটা দেখো, এই যে এই ছবিটাই দেখো, এই যে এই লোকটাকে আমি গভর্নমেন্ট হিসেবে দেখিয়েছি, এ সব জায়গাতে আছে, এই বিক্রি করছে, এই করছে, ঠিক আছে, এ সব কিছুতে আছে, কিন্তু লোকটা এইটা উনি করতে মানা করছেন। উনি বলছেন কি মার্কেটকে ছেড়ে দাও। এই ছবিটাকে দেখো, সরকার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সামলাচ্ছে, ডিফেন্স সামলাচ্ছে, আর এখানে সাধারণ মানুষ কিন্তু মার্কেটে কাজ করছে, মার্কেটে নিজের মতো বিজনেস করছে। তাহলেই কিন্তু সবাই যদি নিজের কাজটাকে নিজের মতো করে করে, তাহলেই প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি যদি খুব ভালোভাবে অবজার্ভ করো, ওই ডিভিশন অফ লেবারটাকে অ্যাডাম স্মিথ আরো বড় লেভেলে করলো। কিছু কাজ সরকারকে ফিক্স করে দিয়ে বললো আপনি এগুলোই নিয়ে থাকুন, এগুলোর বাইরে মাথা ঘামাবেন না, আর সাধারণ পাবলিককে বললো তোমরা বিজনেস করো, তোমরা এগুলো নিয়ে থাকো, তোমরা ওই সব ব্যাপারে মাথা ঘামাবে না। তো অ্যাকচুয়ালি সেই লেজিসফেয়ার মানে সরকারকে বলছে লেট ইট বি, ছেড়ে দিন পাবলিককে, ওরা নিজের মতো ব্যবসা করুক, ওরা ইয়ে করবে। অর্থাৎ যদি আমি এটাকে এইখানে গার্জেনের কথা দিয়ে উদাহরণ দিই, এইখানে আমরা যেটা বলতে চাইছি গার্জেনের কথা উদাহরণ দিই, যে এই আমরা এই মাকে বলছি বাচ্চাটাকে ছেড়ে দিন, ও নিজের মতো ঠিক ওর যেটা ভালো লাগে, যে সাবজেক্ট ও পছন্দ করে সেই সাবজেক্ট নিয়ে পড়তে 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 ঠিক ভালো জায়গায় পৌঁছে যাবে। আপনি এত টেনশন করবেন না ওর ক্যারিয়ার নিয়ে, লেট ইট বি। আপনি একটা স্টেজ অবধি ওকে দেখেছেন, বড় করেছেন, এখন ওকে নিজের ডিসিশনগুলো নিজে নিতে দিন। যদি ম্যাথস পড়তে ভালো লাগে ম্যাথস নিয়ে আগাক, যদি ফিজিক্স করতে ভালো লাগে ফিজিক্স নিয়ে আগাক, যদি গান করতে ভালোবাসে গান নিয়ে আগাক, কিন্তু অ্যাটলিস্ট যেন ওকে এইভাবে প্রেশারাইজ করে, যে ভালো অঙ্ক করে তাকে জোর করে হয়তো গান শেখানো হচ্ছে, যে ভালো গান করে তাকে জোর করে ডাক্তারি পড়ানো হচ্ছে, গানটাকে পুরোপুরি বাদ দিয়ে। দেখুন ডাক্তার আর গায়ক হতে পারে না তা নয়, আমাদের ক্যাকটাস ব্যান্ডের সিদ্ধার্থদা অলরেডি একটা বড় প্রুফ, এটা পয়েন্ট নয়, আমি সে কথা বলছি না। আমি এটা বলছি কি অনেকেই আছে যে বাচ্চাদের পুরোপুরিভাবে সে অ্যাক্টিভিটিগুলো পুরো বন্ধ করে দিয়ে, এবং এটা বলা হয় কি গান বাজনা করলে নাকি পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি হয়। যদি তাই হতো তাহলে মা সরস্বতীর হাতে বীণা থাকতো না, অন্য কিছু থাকতো। মা সরস্বতী পড়াশোনার দেবী, ওনার হাতে বীণা আছে, তার মানে কোনোদিনই এটা নয় যে গান বাজনা করলে পড়াশোনা হয় না। মানে হবিটা নষ্ট করার সত্যিই দরকার নেই, হবিটাকে প্লিজ তোমরা বাঁচিয়ে রাখো। বিশ্বাস করো বই এক পড়তে বড় সবাই, হবি কিন্তু প্রত্যেকের আলাদা। এটাই একমাত্র জিনিস যেটা তোমার, যেখানে তোমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি বেঁচে আছে, এইটাকে শেষ করে দেওয়া মানে নিজের জীবনের একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেল। তো এটা আমাদের গার্জেনদেরকে একটা অ্যাডভাইস যে প্লিজ হবিটাকে, তার ভালোবাসা ভালো লাগার জিনিসটাকে নষ্ট করতে দেবেন না, ওটাকে বাঁচিয়ে রাখুন, খুব ভালো উপকার হবে। চলো নেক্সট, এবার আমরা আসছি নেক্সট থিওরি, ইনভিজিবল হ্যান্ড। দেখো এই থিওরিটা পড়ার টাইমে আমি ফ্যাক্ট বলছি, আমি না ইম্যাজিনই করতে পারিনি কি এটা ভারতের বুকে হতে পারে। অসাধারণ কনসেপ্ট, আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম। আমি তোমায় বলি, দেখো ইনভিজিবল হ্যান্ড মানে এখানে বলতে যাচ্ছি প্রাইস মেকানিজম। এখানে লিখেছি ইট ইজ অ্যাকচুয়ালি রেফার্স টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইজ ডিটারমাইন্ড বাই অ্যান ইনভিজিবল এন্টিটি কল মার্কেট। বলছে কোনো জিনিসের দাম একটা ইনভিজিবল এন্টিটি, যাকে আমরা দেখতে পাই না, সে ঠিক করে, তার নাম হচ্ছে মার্কেট। এবার তুমি বলতো স্যার কি বলছেন, এই তো আমাদের বাড়ির পাশে এই মার্কেট আছে, প্রাঙ্গণ মার্কেট আছে, ওই মার্কেট আছে, সেই মার্কেট আছে, আমি কি করে বলবো মার্কেট দেখতে পাই না? দেখো আমি তোমাকে একটা জিনিস বলি, बहुत ध्यान से ऑब्जर्व करो, हम जो बताने जा रहे हैं। देखिए देखो 2000 সালে এই ডিভিডিটার দাম ছিল 25,000 টাকা।
2015 সালে এই ডিভিডির দাম ছিল 5 থেকে 10,000 টাকা। আজকের ডেটে ডিভিডি তো উঠেই গেছে, এখন ম্যাক্সিমাম তুমি 1000 থেকে 2000 কি 5000 ভেতরে ভালো ডিভিডি পেয়ে যাবে। 2021 সালে আইফোন 13 লঞ্চ হলো, 80,000 টাকা দাম ছিল, 79,800 আশপাশে দাম ছিল। আজকে 2025 সালের দাম হচ্ছে 30,000, 50,000 টাকা দাম কমেছে। এবার আমাকে একটা কথা বলো, দামটা কে কমানো? তুমি যদি বলো কোম্পানি, দেখো কে কমালো আগে এটা খুঁজি। কতগুলো লোক আছে, দোকানদার হতে পারে, দোকানদার কমিয়েছে, হতে পারে কোম্পানি কমিয়েছে, হতে পারে ফ্লিপকার্ট কমিয়েছে, অ্যামাজন কমিয়েছে, কে কমিয়েছে? এবার একটা কথা তোমাকে আমি জিজ্ঞেস করি, সবাই সাধারণভাবে এটা ভাবছো কি ফোনের দামটা কোম্পানি কমিয়েছে, তাই তো? তোমাদের মাথাতে এটাই হচ্ছে। দেখো একটা কথা বলি, প্রথম কথা, কোম্পানি এই ফোনটা লঞ্চ করেছিল কততে? 80,000 টাকায়। বিক্রি করছে কত? 30,000 টাকায়, তাই তো? তাহলে যদি ওর 30,000-এ বিক্রি করতে হতো, তাহলে ও 80,000-এ কেন লঞ্চ করতে গেল? ও 30,000-এই লঞ্চ করতে পারতো। এবার ব্যাপারটা হচ্ছে, কোম্পানি কিন্তু দামটা কমায়নি। যদি বলো দোকানদার, না, দোকানদার কি করে কমাবে? দোকানদার মাল কিনছে, বিক্রি করছে, যেরকম রেটে মাল কিনছে সেই হিসাবে একটা লাভ রেখেও বিক্রি করছে। সরকার কই? সরকার ট্যাক্স কমাতে বাড়াতে পারে। এক্স্যাক্টলি যে কে কমিয়েছে, মানে কে কমিয়েছে এক্স্যাক্টলি, মানে কে রেসপন্সিবল, আমরা কিন্তু এক্স্যাক্টলি জানি না। আমরা সাধারণভাবে একটাই কথা বলি কি মার্কেট, ভাই আরো 4টে কোম্পানি এসছে, আরো 4টে মডেল লঞ্চ হয়েছে, ফোনের দাম কমে গেছে। কিন্তু কে কমিয়েছে এক্স্যাক্টলি এইটা কিন্তু আমাদের পক্ষে বলা সম্ভব না। বা কোন জিনিসের দাম বাড়লে দেখো লোকে বলে সাধারণভাবে জিনিসের দাম তো বাড়ছেই, সব জিনিসের দামই বাড়ছে। জেরক্সের বলা হলো পেপারের দাম বেড়েছে, তাই আমাদের জেরক্স বেড়ে গেছে। কেউ যে রেস্টুরেন্টে ধরো পনিরের বিজনেস করে, সে হয়তো বললো পনিরের দাম বেড়েছে তাই বেড়ে গেছে। অতএব একটা ফ্যাক্ট তোমাকে আমি বলি যে এক্স্যাক্টলি দামটা কে বাড়িয়েছে আমরা কিন্তু এটাকে জানি না, উই ডো নট নো। দোকানদার না, সব কোম্পানি না, মার্কেট না, আমরা এক্স্যাক্টলি জানি না। ওই কারণের জন্য এটাকে বলে ইনভিজিবল হ্যান্ড। আমরা দেখতে পাই না কোন হাত এর দামটা কমানো এবং বাড়ানোর পিছনে রেসপন্সিবল। এবার এই কনসেপ্টটা যদি বলো অ্যাডাম স্মিথ দিয়েছে, আমি একটু এখান থেকে সরে যাব, কারণ আমি হিস্ট্রিতে কিছুদিন আগে কিছু পড়াশোনা করছিলাম, খুব চমকে গেছিলাম এই জিনিসটা দেখে। দেখো আমি তোমায় দেখাচ্ছি, এখানে তুমি দেখতে পাচ্ছ লর্ড জগন্নাথের ছবি, সবাই চেনো মোটামুটি। দেখো প্রথম কথা, জগন্নাথের কোথায়? মেনলি জগন্নাথ টেম্পল, মেন টেম্পল যেটা এখন তো ওয়েস্ট বেঙ্গলে রিসেন্টলি একটা করা হয়েছে, আর্টিফিশিয়ালি হয়েছে। আমি তোমাকে প্র্যাকটিক্যালি বলছি, মেন টেম্পল হচ্ছে ভুবনেশ্বর, পুরীতে। এই যে এটার অ্যানশিয়েন্ট নাম ছিল কলিঙ্গ। এবার একটা জিনিস ভেবে দেখো, কলিঙ্গ সাউথ ইন্ডিয়ায় পেনিট্রেট করা কিন্তু মডার্ন, যবে থেকে চন্দ্রগুপ্ত মৌর্য পাওয়ারে এসেছিলেন উনি শুরু থেকেই অ্যাটেম্প নিচ্ছিলেন কি সাউথ ইন্ডিয়ায় কিন্তু এন্ট্রি করতে হবে, এবং কর্ণাটকা অব্দি উনি অ্যাটেম্পটও নিয়ে নিয়েছিলেন। বিন্দুসারও সাউথ ইন্ডিয়ায় ভালো মতো এক্সপ্যানশন করে চেষ্টা করেন, এবং চোল, চের, পান্ডিয়া এরা বাদ দিয়ে কিন্তু বিন্দুসারও অনেকটা এক্সপ্যান্ড করে। অশোক ডেডিকেটেড হয়ে গেছিল কি কলিঙ্গ আমার চাই। কলিঙ্গতে এর আগেও মিশনস হয়েছে, বাট কলিঙ্গকে কন্ট্রোল করা যায়নি। বাট অশোক ডেডিকেটেড হয়ে গেছিল কি যেভাবেই হোক কলিঙ্গ আমাকে দখল করতেই হবে, হোয়াট এভার মে বি দ্য কনসিকুয়েন্সেস। এইবার কোয়েশ্চেন হচ্ছে কলিঙ্গটা দখল হবে কিভাবে, হাউ, ক্যাসে? অশোক হিউজ ফোর্স লাগায় কলিঙ্গ দখলের পিছনে। আমি তোমায় যদি বলি যে আমি ডিটেলসে যেহেতু কেন যাচ্ছি না, এটা অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার ক্লাস নয়, এবং আমি যেহেতু তোমাকে এখন ইকোনমি পড়াচ্ছি, তোমাকে এইটুকু সহজে বলতে পারি কি অশোক নিজের ফুল রিসোর্সেস লাগিয়ে দিয়েছিল কলিঙ্গ দখল করতে গিয়ে। মডার্ন আর্মি, মৌর্য আর্মি যে পরিমাণ ড্যামেজ খেয়েছিল ধারণার বাইরে, মানে ইভেন কারণ কি জানো তো, কলিঙ্গ
একদম মানে কলিঙ্গ সাধারণ পপুলেশনে যুদ্ধ করতে লেগেছিল। দেখো তুমি একটা দেশকে হারাতে গেলে তুমি তার আর্মিকে হারাতে পারো, কিন্তু যদি দেশের সাধারণ পপুলেশনে যুদ্ধ করতে চলে আসে, তাহলে কিন্তু তাকে হারানো খুব ডিফিকাল্ট। যাই হোক, মরেন আর্মি বিশাল সাইজের ছিল, খুব অসুবিধা করে হলো কলিঙ্গকে ফাইনালি ক্যাপচার করে। তো আমার পয়েন্ট এটা নয় কি কলিঙ্গর সাথে কি হলো না হলো, আমার পয়েন্ট এটা কি অশোক কেন এত ডেডিকেটেড ভাবে কলিঙ্গ দখল করতে চেয়েছিল। বেসিক্যালি কেন, কারণ কলিঙ্গ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট রিচেস্ট স্টেট ইন ইন্ডিয়া অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। এবার দেখো কলিঙ্গ পোর্ট, ওড়িশা পোর্ট, কলিঙ্গ যদি দখল করে, কলিঙ্গ দখল করা মানে একটা বিশাল বড় ইকোনমিক সেন্টার কিন্তু দখল করে নেওয়া। এবার কলিঙ্গ এতটা বড় লোক কেন, এই ফিলোসফিকে যদি তুমি ডিপলি রিসার্চ করো তাহলে তুমি দেখবে পুঁজিবাদ বা ক্যাপিটালিজম কিন্তু বহু বছর আগে ভারতে চলে এসছে। যখন প্রায় যীশু খ্রিস্ট জন্মের 600 বিসি মানে 600 বিসি আগে, 600 বছর আগে ভারতবর্ষে কিন্তু ভালো মতো ভাবে পুঁজিবাদ চলে এসছে। এবং তার বিগেস্ট এক্সাম্পল হচ্ছে অনাথ পিণ্ডাক, যে অ্যাকচুয়ালি বুদ্ধাকে ফাইন্যান্স করেছিল। ইয়াশ কাশীর বিশাল বড় ক্যাপিটালিস্ট ছিল। আমি যাদের নাম বলছি এরা তখনকার যুগে মুকেশ আম্বানি, আদানি এই লেভেলের লোকজন ছিল। এবার ফ্যাক্ট হচ্ছে ইন্ডিয়াতে না পুঁজিবাদ মডেলটা কিন্তু অনেক আগে থেকে এসছে। দেখো তার প্রমাণ দিই, সব থেকে ভালো তুমি জগন্নাথ দিয়ে বুঝতে পারবে। প্রথম কথা, তুমি একটা জিনিস দেখো, ক্যাপিটালিজম পুঁজিবাদ যেখানে আসে, ক্যাপিটালিজম কিন্তু ট্যালেন্টকে প্রমোট করে। ক্যাপিটালিজম এটা দেখে না জাত পাত, ধর্ম, উঁচু জাত নিচু জাত, তুমি কোন ধর্মের, তুমি ছেলে না তুমি মেয়ে, ও কিচ্ছু দেখে না। ও দেখে কে আমার এই কাজটা করতে পারবে, যে করতে পারবে ও তাকে নিয়ে নেবে। ছেলে মেয়ে উঁচু জাত নিচু জাত কিচ্ছু দেখবে না, ঠিক? আচ্ছা, তুমি দেখবে ওই জন্য ক্যাপিটালিজম প্রচুর পরিমাণে ওমেন এম্পাওয়ারমেন্ট করে। কারণ পৃথিবীতে এমন কিছু কিছু কাজ, তুমি দেখো একটা জিনিস, মেডিকেল সেন্টার যেগুলো আছে, মেডিকেল সেন্টারে ফিমেল স্টাফ নাই। কেন ফিমেল স্টাফ নেই? কারণ একটা জিনিস ভাবো কি, প্রথম কথা, মেডিসিনের লাইনটা ম্যাক্সিমাম লোকই কিন্তু বুঝতে পারে না বা একদম কম বোঝে। ওই জন্য এখানে তোমার শোষণও বেশি, এক্সপ্লয়টেশনও বেশি হয়। এমনিতেও যেহেতু ম্যাক্সিমাম জিনিসপত্র ইম্পোর্ট করতে হয়, তো স্বাভাবিক অলরেডি এটা এক্সপেন্সিভ সেক্টর। এক্সপেন্সিভ তো ছাড়ো, এক্সপেন্সিভ তো বটেই, কিন্তু যে ধরনের দাম জিনিসপত্রের নেওয়া হয় সেটাও অ্যাবনর্মাল। কিরকম, একটা টেস্ট যেটা হয়তো করতে 10 টাকা খরচা হচ্ছে, সেটা হয়তো নিচে 400 টাকা 500 টাকা, এই লেভেলে লাভ থাকে ওদের। এবার ঘটনা হচ্ছে এরকম হয় মেডিকেল ফিল্ডে, যে তুমি দেখবে মানুষজন যখনই একটা ডাক্তার প্রেসক্রিপশনে 4টে টেস্ট লিখলো, মানেই মিনিমাম 2 থেকে 2,500 টাকা খরচা আছে। মানুষজন যায় টেস্ট করে, এমনিতেই আর্থিক সংকট চারিদিকে, সবার কাছেই টাকা কম, পারচেজিং পাওয়ার মানুষের এমনি অনেক কমে গেছে। অনেক বিজনেস ভারতবর্ষে আজকে অ্যাফেক্টেড, কেন? কারণ মানুষের পারচেজিং পাওয়ার কমে যাওয়ার জন্য। এবার দেখো এই সিচুয়েশনে কি হচ্ছে, যখন ওখানে গিয়ে ও মেডিকেল সেন্টারে গিয়ে যখন পয়সা দিচ্ছে, ধর একটা টেস্ট হলো 4,000 5,000, ও কিন্তু ফ্রাস্ট্রেট হয়ে আছে। এবার সামনে যখনই ফিমেলস থাকছে, ও কিন্তু ওই লেভেলের ঝামেলা করতে পারছে না। ও পরিষ্কার, মেয়েটা হয়তো গিয়ে বলছে কি আপনার 4,000 টাকা বিল হয়েছে, ও না অটোমেটিক ভাবে আচ্ছা আচ্ছা 4,000 টাকা ঠিক আছে দিদি দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নাই, দিয়ে দিচ্ছে। এবার ব্যাপার হচ্ছে কিছু কিছু জায়গা, হসপিটালিটি, রিসেপশন, এই জায়গায় না মহিলারা খুব ভালো রোল প্লে করে, নার্স অ্যাজ কম্পেয়ার টু মেলস। কেয়ারিং, বিলাভেড একটা নেচার থাকে তাদের ভেতরে। কোনোভাবেই কিন্তু মেলসরা মেয়েদের মতো এত ভালো ওখানে ফিট করবে না। এবার ক্যাপিটালিজম কিন্তু এক্স্যাক্টলি এটাই দেখছে। ক্যাপিটালিজম এটা দেখছে কি কোন কাজটা কাকে দিয়ে ভালো হবে, ও কিন্তু তাকে সেখানে বসাচ্ছে। ওই জন্য ও কিন্তু ট্যালেন্টকে প্রমোট করে। দেখো ইন্ডিয়াতে তুমি যদি বেদিক এজ চেক করো, ঋগ্বেদিক এজের পর যখন লেটার বেদিক এজ আসে, মেল গডস, এই ফিমেল গডস কিন্তু হারিয়েই গেছে। আগে আমাদের এখানে মহিলা দেবতা ছিল, ফিমেল গডস ছিল। লেটার বেদিক এজে গিয়ে তুমি দেখবে ফিমেল গডসই নেই, শুধু মেল গডস। কিন্তু তুমি যদি জগন্নাথ লর্ডের কথা দেখো, এখানে 2জন মেল গড, মাঝখানে একজন ফিমেল গড আছে। ফিমেল গড অবভিয়াসলি রিপ্রেজেন্টস কি 3জনাই কিন্তু ইকুয়ালিটিকে প্রমোট করছে, মানে মেল অ্যান্ড ফিমেল আর ইকুয়াল, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রিন্সিপলস অফ ক্যাপিটালিজম। নেক্সট তুমি আরেকটা জিনিস দেখো, এই যে হুইলস অফ রাথ, এই যে রথের যে হুইলস,
এটাকে কি বলছে, ড্রাইভিং ফোর্স অফ চেঞ্জ, মাইগ্রেশন, ট্রান্সপোর্ট, কানেক্টিভিটি, গুডস, আইডিয়াস ট্রাভেলিং ফ্রম ভিলেজেস টু সিটিজ। দেখো এই যে একটা জিনিস আমি তোমাকে বলছি, খুব মন দিয়ে দেখো, এই যে রথের চাকাগুলো না চাকা ঘুরছে, এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রান্সপোর্টকে বোঝাচ্ছে। ইকোনমিতে ট্রান্সপোর্ট সব থেকে কি ফ্যাক্টর, যে গ্রাম থেকে ভিলেজ, ভিলেজ থেকে একটা মাল শহরে আসবে, শহর থেকে আরো বড় শহরে যাবে, এরকম করেই কিন্তু একটা ইকোনমি চলে। তো এটা সব থেকে ক্রুশিয়াল পার্ট। তো এই হুইলস রিপ্রেজেন্ট ট্রান্সপোর্টেশন শুধু অ্যান্ড কানেক্টিভিটি। শুধু তাই না, এটা কিন্তু আইডিয়াজের কানেক্টিভিটিও বোঝাচ্ছে। দ্বিতীয় কথা, পুলিং দ্য রথ। দেখো তুমি একটা ফ্যাক্টরি কিন্তু একা চালাতে পারবে না, ইউ নিড লেবার। 10 জন মিলে আমরা কাজ করতেই জিনিসটা চলবে। দেখো রথ কিন্তু আমরা একা টানতে পারি না, অনেকজন একসাথে মিলে রথের দড়ি টানি। তাহলে এই যে পুলিং দ্য রথ, মাস পার্টিসিপেশন এন্ড কোঅপারেশনকে বোঝায়। এটাও ওয়ান অফ দ্য বিগেস্ট ফিচার্স অফ ক্যাপিটালিজম। আর একটা মুভমেন্ট অফ রাথা, রাথার মুভমেন্টটা এটা সিম্বলাইজ করে জার্নি ফ্রম ট্র্যাডিশনাল টু মডার্ন। সাইজ অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য রাথা, এই যে তুমি স্ট্রাকচারটা দেখো, একটা বেস, তারপর আরেকটা বিল্ডিং, তারপর আরেকটা বিল্ডিং। এই সাইজটা, এই যে রথের যে স্ট্রাকচারটা, এটা কিন্তু কমপ্লেক্সিটি অফ আরবান গ্রোথকে বোঝায়। মানে আরবানে, শহরে একতলা বাড়ি, দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, রথ একতলারও হতে পারতো। এই স্ট্রাকচারটা তৈরি করার মানে কি? তো ইট ইজ এক্সপ্লেনিং আরবান গ্রোথকে বোঝাচ্ছে, মানে শহরীকরণকে বোঝাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস কি দেখো, ক্যাপিটালিজমের আর একটা মেইন ফিচার, আমি একটু আগে বললাম কি সমস্ত ক্যাটাগরির মানুষজন কিন্তু ফ্যাক্টরিতে কাজ করতে পারে। হিন্দু করতে পারে, মুসলিম করতে পারে, উঁচু জাত করতে পারে, নিচু জাত করতে পারে, ছেলে করতে পারে, মেয়ে করতে পারে, কোনো বাদ বিচার আমরা করি না পুঁজিবাদে। এক্স্যাক্টলি জগন্নাথের রথ কিন্তু যে কেউ টানতে পারে, উঁচু জাত, নিচু জাত, সমস্ত ধর্মের লোক টানতে পারে। কোথাও বাধা নিষেধ নেই, কে করতে পারবে ও করতে পারবে না, নোবডি সেজ। এবার ব্যাপারটা হচ্ছে এটা, যে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ক্যাপিটালিজমকে ইন্ডিকেট করছে। আর সব থেকে শকিং যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে, দেখো ইনার হাত নেই, এন্ড এইটাই রিপ্রেজেন্ট করে ইনভিজিবল হ্যান্ড। তো তাহলে বুঝতে পারছো কলিঙ্গ বা ওড়িশা কেন বরাবরই রিচ, কেন জগন্নাথের হাত নেই, কেন রথের স্ট্রাকচার এরকম, কেন এত লোক মিলে রথ টানছে। তাহলে এই জিনিসগুলো অ্যাডাম স্মিথ করার আগেই ভারতবর্ষে বহু 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 বছর আগে কিন্তু পুঁজিবাদ এক্সিস্ট করতো। দুঃখের বিষয়, আমাদের টেক্সট বইগুলো এই জিনিসগুলোকে পড়ায় না, দেখায় না, কারণ আমরা পুরোপুরিভাবে নিজেদের মস্তিষ্ককে কলোনিয়ালিজমের মানে একবারে পুরোপুরিভাবে সঁপে দিয়েছি। বাট আমাদের উচিত আমাদের ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা এবং মানুষজনকে সে সংস্কৃতি সম্বন্ধে অবগত করা। চলো নেক্সট, আর একটা সব থেকে ডেঞ্জারাস পার্ট এই ক্যাপিটালিজমের, সেটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। এটা দেখো ক্যাপিটালিজমের একটা সব থেকে নেগেটিভ পার্ট হচ্ছে এটা, প্রফিট ম্যাক্সিমাইজেশন। এটা কি আমি তোমাদের একবার বলে দিই। প্রফিট ম্যাক্সিমাইজেশন দেখো, এটা খুব ডেঞ্জারাস জিনিস কিন্তু। একবার সবাই বোর্ডের দিকে তাকাও, আমি সরে যাচ্ছি। ওকে, দেখো একটা জিনিস বলি। প্রথম কথা হচ্ছে, এই ডাস্টারটা দেখে নাও। এই ডাস্টারটা কি দিয়ে তৈরি? একটা পৃথিবীতে যে কোনো জিনিস তৈরি হতে গেলে 3টে জিনিস লাগে। একটা র মেটেরিয়াল, কাঁচামাল, একটা হচ্ছে লেবার কস্ট, আর একটা হচ্ছে প্রফিট। এই 3টে নিয়ে জিনিসের টোটাল দামটা ঠিক হয়। ধরো না, এই ডাস্টারটা তৈরি হচ্ছে বোর্ড মোছার ডাস্টার। র মেটেরিয়াল কি লেগেছে? একটা লেগেছে উড, 2 টাকার কাঠ লেগেছে, 1 টাকারই ফোমটা লেগেছে। এটা হচ্ছে উড আর এটা হচ্ছে ফোমটা। 1 টাকার ফোম লেগেছে, টোটাল 3 টাকার কাঁচামাল লেগেছে। লেবার চার্জ লেগেছে 3 টাকা, আর প্রফিট হচ্ছে 4 টাকা। তাহলে টোটাল জিনিসের দামটা হচ্ছে 10 টাকা। প্রফিট মানে কোম্পানি যে লাভটা রাখছে সেটা। এবার কোনো কারণে যদি কাঠের দাম বেড়ে যায়, কাঠের দাম বেড়ে গেল, তাহলে ধরে নাও র মেটেরিয়ালের দাম বেড়ে গেল। র মেটেরিয়ালের যদি দাম বাড়ে তাহলে কি হবে? তাহলে এই যে টোটাল যেটা 3 টাকা লাগছিল, ধরে নাও কাঠ 2 টাকা না হয়ে কাঠ আজকে হয়ে গেছে 3 টাকা। তাহলে 3 + 1 কত হলো? তাহলে র মেটেরিয়াল এখন 4 টাকা হলো। 4 টাকা যখনই হবে না, পুঁজিবাদের একটা সব থেকে নেগেটিভ অ্যাসপেক্ট হচ্ছে, পুঁজিবাদ কিন্তু কোনোদিন প্রফিট কমাবে না। ও কোনো দিন কমাবে না প্রফিট। ও কি করবে? 4 টাকা 4 টাকা 8 টাকা
আর লেবার চার্জটা 3 টাকা থেকে কমিয়ে 2 টাকা করে দেবে। মানে কি করে বলতো, ও হয়তো মাইনা বাড়াবে না বা লেবার ছেটে দেবে বা লেবারকে সরিয়ে মেশিন নিয়ে চলে আসবে, কিন্তু লেবার কষ্ট বাড়াবে না, কারণ ও প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে চায়। এবং দামও একই রাখবে। কেন দাম এক রাখছে, কেন দামটাও বাড়াচ্ছে না, কারণ বাজেটে আরো কম্পিটিশন আছে, বুঝতে পারছো? এবার সবাই দাম বাড়লে ও হয়তো বাড়ালো, কিন্তু যদি অন্যান্য কোম্পানি দাম না বাড়ায় তাহলে কিন্তু ও দাম বাড়াবে না, কারণ ও যদি দাম বাড়ে তো ওর মাল বিক্রি হবে না। তো ও কিন্তু 10 টাকায় ইনট্যাক্ট রাখবে। তাহলে কি করলো, ওর মেন ফোকাসই কোথায়, ওর মেন ফোকাসই হচ্ছে প্রফিটকে ম্যাক্সিমাইজ করা। এইবার তুমি দেখো, যদি লেবার কস্টকে কম্প্রোমাইজ করা হয়, যদি লেবার কস্ট কোনোভাবে না বাড়ানো হয়, লেবার কস্ট কমিয়ে দেওয়া হচ্ছে বা লেবার কস্ট না বাড়ানো হচ্ছে, মানে মাইনা হয় একই রেখেছে বা মাইনা বাড়াচ্ছে না। তুমি দেখবে সরকার থেকে ওই জন্য একটা সিস্টেম হয় কি, সরকার মাঝে মধ্যে প্রায় দেখবে পে কমিশন বসায়, মাইনা বাড়ায়। কেন মাইনা বাড়ায় তার কারণটা বলছি। সরকার যে 20 টাকা দিতে আসে তোমায় তা নয়, কেন মাইনা প্রাইভেট ফ্যাক্টরি, প্রাইভেট সেক্টরেও আছে, প্রত্যেক বছর 7 থেকে 10% মাইনা বাড়ে। কেন মাইনা বাড়ছে তার পিছনেও কারণ আছে, তোমাকে আমি বোঝাচ্ছি। দেখো দেখো যদি তুমি লেবার কস্ট কাট করো, লেবার কস্ট কাট মানে আলাদা কিচ্ছু না, তুমি মাইনা বাড়িও না বা তুমি মাইনা কমিয়ে দিলে, এতে কি হবে, মাইনা স্যালারি কমবে, অবশ্যই স্যালারি কমবে। বা স্যালারি যদি একও রাখো, এক রাখলো 2020 ধরো না, 2020-তে চালের দাম ছিল 20 টাকা কিলো, তুমি 5 কিলো চাল কিনতে 100 টাকায়, 2025-এ চালের দাম হলো 25 টাকা কিলো, তাহলে এখন তুমি কতটা চাল কিনবে, 4 টাকা 4 কেজি চাল কিনবে, 5 কেজি কিন্তু কিনতে পারবে না। তাহলে লো স্যালারি যদি হয় তাহলে তোমার কি হবে, লো পারচেসিং পাওয়ার, তোমার ক্রয় ক্ষমতাও কমলো। মানে আগে তুমি 5 কিলো কিনতে, এখন তুমি কত কিলো কিনবে, 4 কিলো কিনবে, তার মানে তোমার ক্রয় ক্ষমতা কমছে। তোমার যদি ক্রয় ক্ষমতা কমে তাহলে দোকানদারও কিন্তু বিক্রি করতে পারবে না। দোকানদার আগে 5 কিলো বিক্রি করতে, এখন কত বিক্রি করবে, 4 কিলো বিক্রি করবে। তাহলে দোকানদারেরও প্রফিট কমবে, কারণ দোকানদার যদি মাল কম বিক্রি করে ওর লাভও কম হবে, আর যদি ওর লাভ কম হয় ও কর্মচারী রাখতে পারবে না, এবং একটা দিন ওর দোকানের দরজাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং এক্স্যাক্টলি এই প্রবলেমটাকেই বলে রিসেশন। এবং এই প্রবলেমটাই ইউরোপে হয়েছিল, বিশাল বড় পরিমাণে যখন দাঁড়িয়ে গেছিল, সেই পরিস্থিতিকেই বলা হয় গ্রেট ডিপ্রেশন অফ 1929। তাহলে প্রথম যে ছোট্ট আকারে আছে ওটা হচ্ছে রিসেশন। প্রায় তুমি রিসেশনের নিউজ দেখবে, 2008 ফিনান্সিয়াল ক্রাইসিস, আমেরিকা রিসেশনে চলে এসেছিল, কিন্তু এটা যখন বৃহত্তর আকারে হয়ে যাবে না, গোটা পৃথিবী ভিক্টিমাইজড, তখন আসবে ডিপ্রেশন। ডিপ্রেশন এমন একটা অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, যেখানে মানুষের হাজারে ফ্যাক্টরি বন্ধ, মানুষের কাছে কাজ নেই, খাবার নেই, চরম পভার্টি। দেখো চারিদিকে কি পরিস্থিতি, দেখো লোন লাইনে একটা ফ্রি কফির জন্য দাঁড়িয়ে আছে এত লোকে। এই মা, ইনি চিন্তা করছেন সন্তানদের কি খাওয়াবেন। এখানে লিখছে, ওয়াই ক্যান্ট ইউ গিভ মাই ড্যাড আ জব। এই বাচ্চাটা বলছে সরকারকে, আমার বাবাকে একটা চাকরি দাও। কিডস ডাজন্ট স্টার্ভ, ওয়াই শুড ইউ, আমরা তো না খেয়ে মরছি, আমরা তো না খেয়ে আছি। তো দেখো এটা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়েছিল ইউরোপে। এবং এই পিরিয়ড অফ টাইমেই কিন্তু পুঁজিবাদ যে স্বপ্নগুলো দেখিয়েছিলেন, দেখো ক্যাপিটালিজম কিন্তু প্রচুর স্বপ্ন দেখায় মানুষকে, দারুণ দারুণ স্বপ্ন দেখাবে ক্যাপিটালিজম, এই দেবো সেই দেবো, হাবি যাবি, এই সব একদম চাকাচাক অ্যাড, এমন অ্যাড না, মানে অ্যাড দেখেই লোকে আরে বাপরে বাপ বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে। একটা সাবানের অ্যাড ধরো, এমন অ্যাড দিল, বা একটা ক্রিমের অ্যাড, সব থেকে বেশি পরিমাণে ফেয়ারনেস ক্রিম নিয়ে। প্রথম কথা, আমার যেটা সব থেকে বড় অব্লিগেশন সেটা হচ্ছে, যেখানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট প্রাইমারি গড কৃষ্ণা, সে নিজেই কালো, সমাজ শুরু থেকে চেষ্টা করে কালো লোককে ফর্সা করার, এবং এটা সবার আগে বোঝাতে যায় কি কালো মানে খারাপ, ফর্সা মানে ভালো। কালো মেয়ের বিয়ে হয় না, কালো ছেলের বিয়ে হবে না, সে গোটা জীবন চেষ্টা করে নিজেকে ফর্সা করার জন্য। মাই পয়েন্ট ইজ, হোয়াট ইজ দ্য পয়েন্ট ইন থিঙ্কিং ইন দিস ওয়ে? কেন তোমরা ভাবছো? কারণ পুঁজিবাদ তোমাদের এইভাবে ভাবাচ্ছে। কেন ভাবাচ্ছে? কারণ তোমাদের যদি এইভাবে না ভাবায়, তোমরা যদি কালোকে সুন্দর মনে করা স্টার্ট করো, তাহলে ফেয়ারনেস ক্রিমটা তোমার বিক্রি হবে না। তাই আগে তোমার সাইকোলজিকে পুরোপুরিভাবে চেঞ্জ করতে হবে, যাতে ওরা ওদের প্রোডাক্টটা তোমাকে বিক্রি করতে পারে। এই কারণের জন্যেই কিন্তু এই ধরনের সাইকোলজিকে প্রমোট করা হয়। তুমি জানো, বিভিন্ন দেশে যখন কোনো প্রোডাক্ট লঞ্চ করা হয়, সাবান, কোথাও যে দেশে
মিট ইটিং পপুলেশন বেশি সেখানে মাংসের হিসেবে লঞ্চ করছে, যেখানে কোথাও অন্যরকম পপুলেশন আছে নন মিট ইটিং পপুলেশন সেখানে সেরকম ভাবে লঞ্চ করছে। পুরোপুরি ভাবে আমাদের সাইকোলজি নিয়ে খেলে পুঁজিবাদ, ক্যাপিটালিজম প্রত্যেকটা ক্ষেত্রে খেলে, প্রত্যেকটা ক্ষেত্রে খেলে। এখন যেমন আমাদের মাথায় এটা ঢোকানো হয়েছে, দেখো আমি যখন ছোট ছিলাম আমি কিন্তু ফর্মুলা মিল্ক কিছু খাইনি, আমি পাতি পোড়ের ভাত খেয়ে বড় হওয়া মানুষ, ঠিক আছে? আচ্ছা, তাতেও আমার লাইফে অ্যাচিভমেন্টস কিছু কম নেই, যথেষ্ট আছে। এবং মানে এটা অহংকার করা না, এটা হচ্ছে ফ্যাক্ট। এবার ব্যাপার হচ্ছে এটা যে আমার একটা মেয়ে আছে ছোট, আমি তো দেখছি তাকে এই ফর্মুলা মিল্ক খাওয়াতে হবে, সেই খাওয়াতে হবে, এই না খাওয়ালে টিভিতে অ্যাডস, এই ব্র্যান্ড সেই ব্র্যান্ড, এখন নাম করে তো রেগে যাবে আমাদের উপরে আবার, এই না খাওয়ালে বাচ্চার এই হবে না, ওই না খাওয়ালে এই হবে না। তো আগে থেকেই বুঝিয়ে দেওয়া হচ্ছে কি যদি তুমি এটা না খাওয়াও তাহলে বাচ্চার গ্রোথ হবে না। তো যখন যারা এই কোম্পানি বানিয়েছে তারা যখন ছোট ছিল তারা কি খেয়েছিল? তারা তো খায়নি। তাহলে তারা যখন অত বড় একটা কোম্পানি তৈরি করতে পারলো ওই জিনিস না খেয়ে, তাহলে আমাদের বাচ্চাদের কেন খেতে হবে? এই কোয়েশ্চেনটা কেউ রেজ করে না। যাই হোক, দেখো কিছু মেডিসিন পারপাসে কিছু জিনিস লাগে, কিন্তু যেভাবে প্রমোট করা হয় সেটা কিন্তু ভয়ঙ্করই একটা ব্যাপার। যাই হোক, দেখো ফ্রি মার্কেট ইকোনমি, এবার বলি তো ক্যাপিটালিজম যে স্বপ্নগুলো দিয়েছিল না, এই স্বপ্নগুলো কিন্তু বাস্তবে হয়নি। মানুষের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা অনেক বেশি এসছে, সেই কারণের জন্যে তখন আস্তে আস্তে একটা নতুন কনসেপ্ট জন্মানো স্টার্ট করলো, সোশ্যালিজম, কমিউনিজম বিকেম ভেরি পপুলার। এবং এতটাই পপুলার হয়ে গেছিল তুই বিশ্বাস করবে না, তুই ভালো করে বুঝতে পারবে কিভাবে। 1920 সাল এম.এন. রয়, দেখো এই যে পিরিয়ডটা 1929, আমি কি বললাম গ্রেট ডিপ্রেশন, এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাতে কিন্তু গোটা দুনিয়াতে কিন্তু পুঁজিবাদ একবারে পুঁজিবাদের পতন হয়, আর তখন উঠছে আস্তে 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 সোশ্যালিজম। এই যে এইখানে দেখো এম.এন. রয় 1920 সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এস্টাবলিশ করে, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং এরা এইচএসআর এস্টাবলিশ করে 1928-এ। ভগৎ সিং এই স্টেটমেন্টটা দিয়েছিল, ক্যাপিটালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম বোথ আর মাই এনিমিস। অ্যান্ড এটা কিন্তু গোটা পৃথিবীতে একটা জিনিস প্রমাণ করে কি গোটা পৃথিবী এবার শিফট হচ্ছে কমিউনিজমের দিকে। তখন আস্তে আস্তে এই যে ফ্রি মার্কেট ইকোনমি, লিবারেল ইকোনমি, ইউএস সিঙ্গাপুর যে মডেলগুলো ফলো করেছিল, অর্থাৎ ক্যাপিটালিজমের যে মডেলটা ফলো করেছিল, এই মডেলটার প্রতি কিন্তু বিশ্বাস মানুষের আস্তে আস্তে কমতে থাকে এবং মানুষ একটা নতুন মডেলকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করে, যে মডেলটার নাম হলো সোশ্যালিস্ট মডেল। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু অবধি থাকবে। আমরা সোশ্যালিস্ট মডেল আমরা পড়বো ফ্রম নেক্সট ভিডিও। প্লিজ ওয়াচ। যদি ভালো লাগে আমাদের ক্লাস, তোমরা যদি সত্যি উপকৃত হও, তোমরা লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। দেখো বেসিক্যালি কিছুই না, সহজ কথাই বলি, তোমাদের দিক থেকে একটু রিয়াকশন আমরা পাই। আমরা তো তোমাদের দেখতে পাচ্ছি না, তোমরা আমাদের দেখতে পাচ্ছ। আমরা কি হয়, আমরা একটু মোটিভেটেড ফিল করি, 2-4টে কমেন্ট পেলাম, একটু মোটিভেটেড ফিল করি, একটু ভালো লাগে, আর একটু মনে হয় বেটার করার চেষ্টা করি। তো ব্যাস এইটুকুই দরকার, যে তোমরা একবার দেখলে কতটুকুই বা পরিশ্রম হয়। জাস্ট একটা লাইক, একটা কমেন্ট ছোট্টখাটো লিখে দিলে ভালো লাগবে জিনিসটা, তাহলে আমরা একটু মোটিভেটেড ফিল করব। তো যদি তোমাদের টাইম থাকে তাহলে অবশ্যই 1-2 কমেন্ট করো, খুশি হব এবং সেই অনুপাতে চেষ্টা করব ক্লাসগুলোকে নিয়ে যাওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এইটুকুই থাকছে, ওয়েট করো পার্ট 3 এর জন্য, যেখানে আমরা স্টার্ট করব সোশ্যালিজম। থ্যাংক ইউ ভেরি মাচ।